কাঁচা লঙ্কা টকবক্স সিরিজে আপনাদের জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকের এপিসোডটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। আজকে আমার সাথে যে আছে তার ব্যাপারে কিছু বলার আগে আমি একটা কথা বলতে চাই। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজেদের একটা সুন্দর বাড়ি হবে। তবে সুন্দর বাড়ি হলে তো হবে না, বাড়িটাকে সুন্দর করে সাজাতেও হবে। বাড়ি সুন্দর করে সাজানোর জন্য আজকাল আমরা কিন্তু একজন ভালো ইন্টেরিয়ার ডিজাইনারের খোঁজেই থাকি। আজকে আমার সাথে আছে সুস্মিতা, যার কাজ হচ্ছে ঘর বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলা। চলুন সুস্মিতার সাথে একটু আলাপ করি। তাহলে সুস্মিতার সাথে একটু আলাপ করি। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। সুস্মিতা, আমি সবাইকেই যখন আমাদের এই সিরিজটা শুট করি প্রথম যে প্রশ্নটা করি সেটা হচ্ছে ছোটবেলাটা। তোমার ছোটবেলাটাও একটু জানতে চাইবো, যে তুমি কোথায় বড় হয়েছো, তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? একদম, আমার ছোটবেলাটা বাড়িতে আর 5টা মেয়ের মতোই কেটেছে, কিন্তু একটু আলাদা, কারণ আমার বাবা না ছোটবেলা থেকেই ভীষণ অসুস্থ ছিল। আচ্ছা। তো আমি সারাক্ষণ মাকেই দেখেছি যে ভীষণ বাবাকে নিয়ে ব্যস্ত, এটা সেটা, ধরো ওষুধ কিনতে যাওয়া, টেস্ট করা, এটা নিয়ে। তো আমাদেরকেও না ছোটবেলা থেকে ওইভাবেই বড় হতে হয়েছে যে নিজের কাজটা সবসময় নিজে। ইনফ্যাক্ট রান্না করাটাও কিন্তু প্রথম থেকে ওখান থেকেই আমার হাতে খড়ি। যখন মাকে দেখতাম যে আর পেরে উঠছে না, তো তখন মনে হতো যে ঠিক আছে, আমি একটু কিছু বানিয়ে রাখি যাতে মা এসে খেতে পারবে। তো একটু একটু করে না চেষ্টা করতাম, আর মা এসে যখন বলতো খুব ভালো হয়েছে, তখন আরো মানে ওটা আরো বেড়ে যেত যে ঠিক আছে, পেরেছি, আর একটু কিছু ট্রাই করি। এই করতে করতে আমার রান্নাটা শেখা। আচ্ছা, তোমার কি মানে মা ওয়ার্কিং ছিলেন না উনি হাউসওয়াইফ? না না, মা হাউস ওয়াইফই ছিল। আচ্ছা, আর স্কুল কলেজটা কোথা থেকে? স্কুল কলেজ আমার পুরোপুরি কলকাতা থেকেই হয়েছে। আচ্ছা। আর কাজের সূত্রে আমি গেছি বাইরে, কিন্তু কোনোদিনও থাকতে হয়নি। আচ্ছা, আর তোমার তুমি এখন বাই প্রফেশন, যেটা তুমি আর্কিটেক্ট প্লাস তুমি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়েও কাজ করছো, তো সেইটা মানে হঠাৎ করে এই ক্যারিয়ারটা কেন চুজ করলে? ওই যে আঁকা, কিন্তু একটা সময় জানো তো আমি কনফিউজ ছিলাম যে রান্নাটাকে নিয়ে এগোবো নাকি আর্কিটেকচার নিয়ে। বাট হাতের আঁকাটাও ঠিকঠাক ছিল, আর ওই একটু শৌখিন মানুষ হলে যা হয় আর কি, ওই টেস্টটাও মোটামুটি আমাকে অনেকটা হেল্প করেছে এটা পারসিউ করতে। তো মোটামুটি আমিও একটু কনফিউজ থাকতে থাকতে ভেবেছি যে না, আলটিমেটলি পয়সাটাও তো দেখতে হবে, ফিনান্সিয়াল দিকটাও মানুষ একদম যখন একদম প্রফেশনাল দিকে আমরা ঢুকি তখন অবভিয়াসলি এটা তো ভাবি যে কোথা থেকে আমাদের আর্নিংটা আগে আসবে। এটা একদম সত্যি কথা। তো তুমি যেহেতু মানে এই ধরনের ফিল্ডে আছো, আর্কিটেক্ট প্লাস তুমি ইন্টেরিয়রের কাজও করছো, তো আমি একদম বেসিক তোমাকে একটা প্রশ্ন করছি যে পড়াশোনাটা কি থেকে শুরু করতে হয়? মানে পড়াশোনাটা তুমি এইচএস দেওয়ার পরে একটা এন্ট্রান্স হয় নাটা বলে, ওটা ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ফর আর্কিটেকচার। তো এটাই তোমার র্যাঙ্ক করে তারপরে তুমি একটা কলেজ অ্যাডমিশন নিতে পারো। ওটা 5 বছরের কোর্স হয়, ডিপ্লোমাও হয়, বিআর্কও হয়। বিআর্ক 5 বছর হয়, ডিপ্লোমা 3 বছরের হয়। তারপরে তুমি ওটাকে কমপ্লিট করার পরে তুমি আস্তে আস্তে ইন্টার্নশিপ, ঠিক যেরকম মেডিকেলটা হয় না, ওরাও আস্তে আস্তে প্রথমে প্র্যাকটিস করে, তারপরে আস্তে আস্তে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়। আর্কিটেকচারটাও সেই রকম, মানে প্রথমেই কিন্তু কেউ ডিসাইড করতে পারবে না আমি কোন দিকটায় যাব। আর্কিটেকচারেরও অনেকটা পার্ট আছে, যেমন একটু আগে তোমার সাথে আলোচনা হচ্ছিল না যে ইন্টেরিয়র আর্কিটেকচারটাকে, ব্যাপারটাকে আমি আসবো। তো ওই জিনিসটাই, অনেকে একদম কোর কনস্ট্রাকশনে যেতে চায়, অনেকে ম্যানেজমেন্টাল জব করতে চায়, ম্যানেজারিয়াল জব, অনেকে পুরোপুরি ডিজাইন বেসিসে থাকতে চায়। তো এটা ডিপেন্ড করে। তুমি কোন দিকটায় আছো? আমার রোলটা না আপাতত একটু হচপচ, আমি মোটামুটি সবকিছুই দেখি। আচ্ছা, এই যে তোমাকে যে প্রশ্ন মানে যেটা তুমি বললে এবং আমি তোমাকে বললাম এই প্রশ্নটাতে আমি আসছি, সেটা হচ্ছে যে এই যে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার, আমরা যারা সাধারণ মানুষ তারা কতটা ডিফারেন্সিয়েট করতে পারি না যে কোনটা কি। আমাদের মনে হয় একই ব্যাপার, তো এইটা কি সত্যি যেটা একই ব্যাপার, এটা আলাদা? দুটো সম্পূর্ণ আলাদা। এটা সম্পূর্ণই আলাদা। কিভাবে? আর্কিটেকচার ইটস মোর লাইক প্ল্যানিং, মানে তুমি ধরো একটা প্লট পেয়েছো, সেখানে অনেকটা না লজও ডিপেন্ড করে, কোন এরিয়ায় বানাচ্ছো,
ক্লাইমেট ডিপেন্ড করে। এই জিনিসগুলো কিন্তু ইন্টেরিয়ারকে দেখতে হয় না, যে আমি যেই জায়গাটায় বাড়িটা বানাচ্ছি সেখানকার ক্লাইমেটটা কিরকম, কিন্তু আচ্ছা, আর্কিটেক্টকে এই জিনিসটা ভাবতে হয় যে আচ্ছা, আমি যেই প্লটটা সিলেক্ট করেছি আচ্ছা, সেটার নর্থে কি আছে, সাউথে কি আছে। আচ্ছা। হ্যাঁ, ইন্টেরিয়ার দিয়েও দেখতে হয়, বাট ওটা অনেকটা বাস্তু হ্যাঁ, রিলেটেড, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমি কোন জায়গাটায় ইন্টারনাল প্ল্যানিংটা করব। আচ্ছা, আর আর্কিটেকচারাল ব্যাপারটা হচ্ছে পুরোটাই ওভারঅল একটা কনসেপ্ট, যে তুমি একদম বাড়িটাকে কিভাবে বানাচ্ছ, আচ্ছা, একদম স্ট্রাকচারটাকেও তোমাকে ক্লিয়ার রাখতে হয়। আচ্ছা। এদিকে ইন্টেরিয়ারের কিন্তু স্ট্রাকচারালের সাথে কোনো সম্পর্ক নেই, খুব বেসিক, মানে ধরো এই দেওয়ালটা আছে, এই দেওয়ালটাকে আমি একটু ভাঙবো, এইটুকু আইডিয়া থাকলেই হবে যে এটা করা যাবে কি যাবে না। কিন্তু আর্কিটেকচারাল কিন্তু স্ট্রাকচারের সাথে অনেকটা বেশি সম্পর্ক আছে। আচ্ছা, মানে ধরো এই যে আজকে মানে কলকাতা শহরে মোটামুটি সব বাড়ি ভেঙেই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তো তার মানে এগুলোর প্রথম স্টেপটাই মানে আর্কিটেক্টদের প্রথম স্টেপ, যে তারা ওই ফ্ল্যাটটা পুরো রেকি করছে, কিভাবে জিনিসটা উঠছে, কোন দিকে কিরম ভাবে হবে, এই Right. কাজটা আর্কিটেক্ট করছে, এবং হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইনার ওই ফ্ল্যাটের ভেতরটাকে সাজাচ্ছে। ভেতরটাকে যদি খুব সাজাচ্ছে। সহজে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। হুম। আচ্ছা, এবার আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে মানে তুমি নিজে কাজ করছো নাকি কোথাও জব করছো? না, আমি জব তো করছি, তার সাথে সাথে নিজেরও একটু প্র্যাকটিস করি। আচ্ছা, যেরকম বললাম না যে আমার রোলটা একটু হচপচ, তো জব যেটা করি সেটা টোটালি একটু কনস্ট্রাকশন রিলেটেড, পুরোপুরি অ্যাজ অ্যান আর্কিটেক্ট যেভাবে কাজ করে সেইভাবে। কিন্তু বাই প্যাশন আমার ইন্টেরিয়ার নিয়ে খুব কাজ করতে খুব ভালো লাগে। তো তার জন্য আমিও একটু এক্সপেরিমেন্ট করি, আর বলতে নেই মানে খুব হয়েও যায়। হ্যাঁ, কেউ না কেউ কখনো কখনো বলে যে এই একটা ফ্ল্যাট কিনছি, এটা একটু দেখে নিস। তো ওটা ওই রকম নিজেদের মধ্যে সম্পর্ক থেকে ওই জিনিসটা হয়ে যায়। কোন কাজটা বেশি এনজয় করো, মানে ইন্টেরিয়র কাজটা না আর্কিটেক্টের কাজটা? আর্কিটেক্টের কাজটা একটু চ্যালেঞ্জিং, বিকজ আমি আমার পয়সা নিয়ে খেলছি না, আমি একটা কোম্পানির পয়সা নিয়ে সেই জিনিসটার উপরে কাজ করাচ্ছি। যদি কোনো কাজ ভুল হয়ে যায় তখন আমার মাথায় ওটা থাকে যে না, এটা কোম্পানির ওয়েস্ট হয়ে গেল, বা এই জিনিসটা কোনো সময় হয় যে ডিজাইনটা রেডি হয়নি, লেবারগুলো সাইটে বসে আছে, তো তাদের কোম্পানির লসই হয়। তো এই জিনিসটা ওই ব্যাক অফ দ্য মাইন্ডে ওটা থাকে যে না ঠিক আছে, আই এম প্লেইং উইথ সামওয়ান এলসেস মানি, বাট প্যাশনটা কি আছে, আমি জানি আমি কতটুকু কাজ করব, কতটুকু পারবো, কতটুকু বলবো, কতটুকু উনি করতে পারবে। আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। তো এই কাজটাকে আমি একটু বেশি এনজয় করি। আচ্ছা, এবার ধরো তুমি যেহেতু একজন আর্কিটেক্ট, মানে তুমি যদি একটা জায়গাতে এখন জব করছো, তো একজন আর্কিটেক্টের এমনি একটা সারাদিনের জব রোলটা কি থাকে, মানে স্টার্টিং থেকেই বলি, হ্যাঁ, মানে ফার্স্টে ধরো নেক্সট দিনের যে কাজটা হয় সেটা আমাদেরকে শিডিউল করে রাখতে হয়, যে কালকে আমার এই কাজটার প্রোগ্রাম আছে। তো সেই কাজটা করতে হলে মিস্ত্রির কি লাগবে, ড্রয়িং কোনো সময় কনসালটেন্টের কাছ থেকে আসে, কোনো সময় ইনহাউস আর্কিটেক্ট বানায়। তো কনসালটেন্ট যেই ড্রয়িংটা দিয়েছে সেই ড্রয়িংটা করা যাবে কিনা সেই জিনিসটা চেক করা, যে ও হয়তো একটা সুন্দর খুব ডিজাইন দিয়েছে, বাট ওর যে ফিনিশিং ম্যাটেরিয়ালটা আছে না সেটা আমার কলকাতায় অ্যাভেলেবল নেই, সেই জিনিসটা আনাতে গেলে আমাকে জয়পুর থেকে আনাতে হবে। দ্যাট উইল টেক অ্যারাউন্ড 1 month ধরে নাও। তো আমাকে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই জিনিসটা ডিসাইড করতে হয় যে আমি কি 1 মাস ওয়েট করব নাকি আমি এর অল্টারনেটিভ ম্যাটেরিয়াল বলবো। তো ওটা নিয়ে যদি আমি কনফিডেন্ট থাকি তাহলে আমি ওটা সাজেস্ট করি, বা আমার কাছে যেই ম্যাটেরিয়ালগুলো ধরো সাইটে অ্যাভেলেবল আছে আমি তার একটা লিস্ট করে কনসালটেন্টকে পাঠিয়ে দিই, যে এটা আমার কাছে অ্যাভেলেবল আছে, তুমি সাজেস্ট করে দাও যে এটার পরে আমি কি করব। তখন ওরা আবার একটা রিভাইজ ডিজাইন করে পাঠায়। এই যে কোঅর্ডিনেশনটা, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়াটা, এটা একটা আর্কিটেক্টের কাজ। সাইড ভিজিটও তো করতে হয় তোমাদের। একদম, সাইড একদম। ভিজিট গুলো মানে একদম যখন একটা প্লট তৈরি হচ্ছে সেখান থেকে যখন বিল্ডিং উঠছে, তো সেই একটা তো লং প্রসিডিওর, লং তো কতবার মোটামুটি একটা সাইট ভিজিট করতে হয় তোমাদের একটা এটা বড় না, প্রজেক্ট চললে? মোটামুটি ধরো উইকে 2 বার। যখন হ্যান্ড ওভারের টাইম থাকে তখন তো তোমার 3 দিন 4 দিন, তুমি যদি সপ্তাহে রোজ থাকো সেটাও কম পড়বে যখন হ্যান্ড ওভার করার থাকে। তারপরে আরেকটা জিনিস বলি, ধরো সাইটে যাওয়ার পরে না তুমি একটা জিনিস দেখে
তোমার মনে হবে যে না এই জিনিসটার জায়গা না এটা হলে ভালো হতো, আচ্ছা। তখন হয়তো তুমিই বলবে যে না এই মেটেরিয়ালটা ভালো লাগছে না, এটাকে খুলিয়ে দাও, বরঞ্চ এটা লাগাও। এই জিনিসটাও হয় অনেক আচ্ছা। সময়। আজকাল ধরো এই যে এত ফ্ল্যাট উঠছে না, এত ধরনের স্ট্রাকচার বিল্ডিং হচ্ছে, এত ধরনের কনসেপ্ট এসেছে, মানে আগে ছিল হাফ উইন্ডো, এখন ফ্রেঞ্চ উইন্ডো আসছে, ব্যালকনি, ইউটিলিটি ব্যালকনি, এরকম প্রচুর ধরনের কনসেপ্ট রোজ রোজ চেঞ্জ আসছে। হচ্ছে। তো সেগুলো নিয়ে কাজ করাটা তো খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, একটা জিনিস কি, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লিয়ার থাকে না, তাহলে ইটস ভেরি ইজি। মানে তুমি ধরো ওয়ার্কিং, তুমি বাড়ি খুব সুন্দর করে প্রত্যেকটা দেওয়ালে প্যানেলিং করে লাগিয়েছো, বাট ওটার যে মেইনটেনেন্স না, ওটা কিন্তু তোমাকে করতেই হবে। যদি তুমি ওটাকে ম্যানেজ না করতে পারো, ওই ওই সুন্দর জিনিসটা কিন্তু 2-4 বছর কিন্তু খুব সুন্দর থাকবে, কিন্তু আস্তে আস্তে তুমি দেখবে ওই মেইনটেনেন্সের অভাবে ঘুণ ধরে যাওয়া বা ড্যাম্প পড়ে যাওয়া, অনেক সময় কি বাড়িতে না থাকলেও না একটা ময়েশ্চার, ওটা থেকেও কিন্তু অনেক ক্ষতি হয়। তো তুমি যেই বাড়িটায় থাকছো না বা সবসময় থাকতে পারছো না, সেই বাড়ির ইন্টেরিয়ারটা কিন্তু সেইভাবেই চুজ করতে হবে। মানে তোমার পারপাস, রিকোয়ারমেন্টটা যেন একদম ক্লিয়ার থাকে যে আমি কি করব, ওই জিনিসটা। আমি ধরো এটা তো মানে একটা বিল্ডিং নিয়ে আমরা কথা বলছি, ধরো তুমি যখন ইন্টেরিয়ার কোথাও একটা ঢুকছো, একটা ইন্টেরিয়ার ঘরের ভেতরে, ধরো একটা ফ্ল্যাটেরই তুমি কাজ করছো, তখনও তো মানে সেটা ধরো মোটামুটি একটা, অনেক সময় আমি দেখেছি 1 বছর ধরে একটা ফ্ল্যাটের কাজ হচ্ছে, কোনো সময় 3-4 মাসেও কাজ শেষ হয়ে যাচ্ছে, তার মাঝখানে প্রচুর চেঞ্জেস আসছে। তো সেগুলো কিরকম ভাবে হ্যান্ডেল করো? সেই জিনিসগুলো ক্লায়েন্ট যদি ভালো হয় তাহলে তো কোনো অসুবিধাই হয় না, কিন্তু অনেক সময় এরকম হয় না, ধরো বাড়িতে 5টা লোক, শাশুড়ি একটা জিনিস চাইছে, বৌমা একটা জিনিস চাইছে, ছেলে একটা জিনিস চাইছে, এরকমও আমার হয়েছে যে ধরো বাড়িতে লিফট লাগানো নিয়ে, যে লিফটটা কি লাগাবো কি লাগাবো না, এই জিনিসটা ওনারা ভাবতে ভাবতে, অবশ্য একটা লোক যখন তার অনেকটা জিনিস খরচা করে একটা বাড়ি বানায়, তাদেরকেও সেই সময়টা দেওয়া উচিত। তুমি দেখো, তুমি যখন দোকানে গিয়ে নিজে একটা জিনিস কেনো, তুমি তো একটা ভেবে চিন্তে কেনো না যে এই জিনিসটা আমার লাগবে কিনা, বা আমি এটা কিনবো কিনা, এখনই দরকার আছে কিনা। তেমনি যখন কেউ তার নিজের বাড়ি করে না, তখনও তার মাথায় এরকম হাজারটা চিন্তা করে যে এটা হলে ভালো হবে কিনা, ওটা হলে ভালো হবে কিনা। আর আমরা করতে করতে না আমাদের মাথায় একটা আইডিয়া চলে এসেছে যে এটার জন্য এটাই বেস্ট হবে, কিন্তু যারা নন টেকনিক্যাল বা যারা এই ব্যাকগ্রাউন্ড থেকে না, তাদের জন্য সবকটা সুন্দর জিনিস সুন্দর, কিন্তু কোন সুন্দর জিনিসটা তোমার বাড়ির জন্য ভালো সেটা ওরা ডিসাইড করতে পারে না, তাদের জন্য একটু টাইম লাগে। আর মিস্ত্রি হোল্ড করে রাখাটা খুব মুশকিল, কারণ ওদের তো বিভিন্ন জায়গায় কাজ চলতে থাকে। তুমি কাউকে 1 মাসের জন্য নিলে, সে একটা শিডিউল বানিয়েছিল যে 1 মাস পরে গিয়ে আমি এই কাজটা ধরবো, তাকে তো তারপরে তুমি ধরে রাখতে পারবে না। এইগুলো মানে এই ধরো চ্যালেঞ্জেস গুলো, একটা ইন্টেরিয়ার বা একটা ফ্ল্যাটে ধরো তোমার 5-6 মাস ধরে কাজ চলছে, তো সেখানে কি মিস্ত্রি বা যারা কাজ করছে সেগুলো চেঞ্জ হতে থাকে? হ্যাঁ, কারণ ধরো টাইলসের মিস্ত্রি আলাদা, আমার কার্পেন্টার আলাদা, আমার ফল সিলিং এর মিস্ত্রি আলাদা, আমার লাইটের মিস্ত্রি আলাদা, একজনের পর একজনের কোঅর্ডিনেশন করতে করতে তোমার এগুলো চেঞ্জ হতে থাকে। আচ্ছা, এইরকম। এই ধরো মানে আমি যখন একটা ধরো এই যেহেতু আর্কিটেক্ট বা ইন্টেরিয়ার দুটো নিয়ে আমরা আলাদা করে কথা বলছি, একটা ফ্ল্যাট তো হচ্ছে, আমরা একটা ফ্ল্যাট কিনে নিলাম, সেই পার্টটা চলে গেল। সেটাতে ধরো একটা ফ্ল্যাট কেনার সময় আমরা কোন লোকেশনে ফ্ল্যাট কিনছি, সেই লোকেশন অনুযায়ী সেই ফ্ল্যাটের প্রাইসিং হলো, সেটা একটা পার্ট গেল। যখন একটা ইন্টেরিয়ারে আমরা যখন আজকাল সবাই নতুন বাড়ি করলে ইন্টেরিয়ার ডিজাইনার হায়ার করে এবং তারা সুন্দর করে বাড়িটা সাজানোরই চেষ্টা করে। তো মোটামুটি বাজেটটা একটা মানুষ কিভাবে ফিক্স করবে? মানে ধরো আমার তো কোনো, ধরো আমি যদি নিজের কথা বলি, আমার কোনো আইডিয়া নেই, আমি যদি একটা নতুন নিজের বাড়ি করি, আমার মাথায় কিরকম একটা অ্যামাউন্ট রাখা উচিত যে আমার ইন্টেরিয়ারের পেছনে এতটা অ্যামাউন্ট কিন্তু আমার মোটামুটি খরচা হবে? হ্যাঁ, সেটা একটা না ডিপেন্ড করে যে কি টাইপের মানে ডিজাইন তোমার পছন্দ, তোমার সিম্পল মিনিমালিস্টিক পছন্দ, বা কেরালিয়ান স্টাইল পছন্দ, বা বোহো পছন্দ, ম্যাক্সিমালিস্টিক পছন্দ, সবার আলাদা আলাদা হয়। বাট একটা একদম স্ট্যান্ডার্ড আমি ধরছি, ধরো একটা ফ্ল্যাটে মিনিমাম যেটুকু আমরা ইন্টেরিয়ার বলতে বুঝি যে একটুখানি ফল সিলিং, একটু ডেকোরেটিভ লাইট, একটু
সুন্দর হুম, পেইন্ট, হুম। একটা দেওয়ালে হয়তো আমি টেক্সচার করলাম, বাদ বাকিগুলো থাকলো। তো তোমার মোটামুটি 1200 থেকে 1300 টাকা পার স্কোয়ার ফিট। হ্যাঁ, আমি এটা এটাতেই আসছিলাম। তো মানে একটা যখন আমরা ফ্ল্যাট কিনি না তখনও, বা আমি বাড়ির কথাতে পরে আসছি, আমি আগে যেহেতু আজকালকার মানুষ ফ্ল্যাটটাতেই শিফট করছে, বাড়ি মেনটেন করা খুব সমস্যা। হুম তো একটা ফ্ল্যাট কিনতে গেলে আমরা জানি যে কোন লোকেশনে কিনছি, সেই লোকেশন ওয়াইজ একটা স্কোয়ার ফিটের একটা হুম থাকে যে মোটামুটি একটা ভালো লোকেশনে করলে 7,000 8,000, এটা একটু ভেতরের দিকে করলে 4,000 5,000 পার স্কোয়ার ফিট পড়ে। তো হুম। এই ইন্টেরিয়র ব্যাপারটা স্কোয়ার ফিট অনুযায়ী তোমরা প্রাইসিংটা করো? হ্যাঁ, একদম। মানে ধরো একদম স্ট্যান্ডার্ড ইন্টেরিয়র বলতে যেটুকু বুঝি আমরা, একটু বেসিক ফল সিলিং, হুম, একটু টেক্সচার পেইন্ট, একটু ভালো কোয়ালিটির হুম, পেইন্ট, ডেকোরেটিভ লাইট, হুম, এই জিনিসগুলো নিয়ে যদি আমি খুব স্ট্যান্ডার্ড হুম, ধরি একটা, মানে উইথ কোয়ালিটি, হুম, এমন হুম, না যে বিলো কোয়ালিটি। হুম, হ্যাঁ, তো তুমি ধরো ওই 1200 থেকে 1300 টাকা পার স্কোয়ার ফিট কিন্তু পড়ে যায়। হুম। আর মানে মজার জিনিস হচ্ছে এই লোকেশনটাও কিন্তু ম্যাটার করে ইন্টেরিয়রের নিশ্চয়ই, উপরে, নিশ্চয়ই। আর কোন ফ্লোরে তুমি থাকছো। আচ্ছা, তুমি ধরো গ্রাউন্ড ফ্লোরে থাকছো, আচ্ছা। তোমার এই যে লোডিং আনলোডিং এর যে চার্জেসটা না অনেকটা কমে যায়। whereas তুমি যদি 4 তলায় থাকো, তোমার বাড়িতে যদি লিফট থাকে আর সোসাইটি যদি পারমিশন দেয়, তাহলে তো কোনো ব্যাপার না। কিন্তু ধরো তোমার সোসাইটি পারমিশন দিচ্ছে না, অনেক সোসাইটিতেই থাকে যে আজকাল তো ধরো অনেক হাই রাইজ হচ্ছে, মানে ধরো 20 তলা 22 তলা 25 তলা হ্যাঁ, এরকম বড় বড় হাই রাইজ হচ্ছে। রাইট। তো সেই ক্ষেত্রেও মানে প্রাইসিং গুলো বাড়তে থাকে। সেই ক্ষেত্রেও প্রাইসিংটা বাড়তে থাকে, আচ্ছা, যদি না সোসাইটি তাদের গুডস লিফট অ্যালাউ করে আচ্ছা, বাইরের মিস্ত্রিদের জন্য। আচ্ছা, আচ্ছা। এবার দেখো একটা সোসাইটিতে অনেক রকম পলিসিতে হ্যাঁ, চলে না, হ্যাঁ, হ্যাঁ, এবার ওই ওই জিনিসগুলো হ্যাঁ, ম্যাটার করে তোমার। আচ্ছা, মোটামুটি আচ্ছা, এই যে ইন্টেরিয়রে তুমি প্রথমে ব্যাপারগুলো বললে, মানে ধরো কোন স্টাইলে আমি করতে চাইছি, হুম মিনিমাল কি কেরালিয়ান কি হুম হুম বোহো হুম। কি একটু ভীষণ ঝাঁ চকচকে হ্যাঁ, চাইছি। তো মানে এতগুলো রকম স্টাইলের মধ্যে মানে কিরকম টাইপের ডিজাইনিং এ খরচা বেশি হয়? ম্যাক্সিমালিস্টিক, আচ্ছা, ম্যাক্সিমালিস্টিক বা একদম ইন্ডিয়ান যে হেরিটেজ একটু টাইপের ভিনটেজ ইন্টেরিয়ার টাইপের, হ্যাঁ। যে জিনিসটা হয়। কারণ ওই ওই সমস্ত ক্ষেত্রে তোমার এই ফার্নিচার গুলো না একদম রিয়েল উড, হুম, এই জিনিসগুলো হুম, লাগে। এগুলোর ক্রাফটম্যানশিপের জন্য তোমার সেই রকম হুম, ক্রাফটম্যানশিপ লাগবে। হুম, তো সেই জিনিসগুলো একটু খরচা সাপেক্ষ। আর এদিকে তুমি যদি সিম্পল মিনিমালিস্টিক বা বোহোতে যাও, তো সেই ক্ষেত্রে তোমার খরচাটা অনেকটাই কম। হুম, তুমি হুম, দেখবে বোহোতে দেখবে খুব বেশি কিন্তু ফার্নিচার হ্যাঁ, থাকে না, ওখানে তো মানে অন্যরকম একটু ডেকর জাস্ট দিয়ে। হ্যাঁ একটু 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 অড শেপের একটা হুম, ফার্নিচার, একটা সিটিং হুম, রেখে দিল, তার সামনে একটা রাউন্ড টেবিল রেখে দিল, কিছু ওয়াল হ্যাঙ্গিং, হুম, দ্যাটস অল। হুম, আর খুব সিম্পল একটা হোয়াইট ধরো সিলিং, একটা বেজ বা হুম, টপ কালারের একটা ওয়াল থাকলো, খুব হুম, সিম্পল লাগে। হুম। কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব খুব সুন্দর লাগেও লাগে। দেখতে, আবার সেটাকে মেনটেন করাটাও একটা ব্যাপার থাকে। হ্যাঁ আর এই যে তুমি কেরালিয়ান স্টাইল বললে, এটা আমার খুব ভাল লাগলো শুনে, বিকজ আমার নিজের খুব ভাল লাগে। হ্যাঁ, মানে ওদের ওই বাড়ির ভেতরে যে একটা দোলনা থাকে, ইনার কোর্টিয়ার্ড ভীষণ থাকে। সুন্দর লাগে। হুম। কলকাতায় কি এরকম ধরনের ডিজাইনিং হচ্ছে? না, খুব খুব পার্সোনাল প্রপার্টি ছাড়া, মানে ধরো তারা খুবই রুটেড হুম, তাদের হুম, কালচার নিয়ে, হুম, তারা ছাড়া এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট হুম। খুব একটা করে না। কলকাতায় তুমি এত বছর ধরে তুমি কত বছর কাজ করছো সেটা আমাদের জানা হয়নি। এই ধরো 7-8 বছর তো হয়ে এত গেল। 7-8 বছর মানে তোমার অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার হুম। হয়েছে। তো মোটামুটি এই 7-8 বছরে কিরকম চেঞ্জেস দেখছো মানুষের ডিজাইনিং থট প্রসেস বাড়িঘর নিয়ে? বাড়িঘর নিয়ে না, সত্যি কথা বলতে সবাই খুব কনফিউজড। যখনই নিজের বাড়ির জন্য কিছু সিলেকশন আসে না, and যেটার জন্য আমি তোমাকে আগেও বললাম যে মানুষ যখন একটা জিনিস কিনতে যায় হুম, তখন কতটা ভেবে চিন্তে কেনে, হুম, হুম, ঠিক যখন মানুষ শখের একটা জিনিস করে হুম, হুম, তো তখন মানুষ কনফিউজ থাকবে, আর এটা খুব স্বাভাবিক। হুম, তো এই জিনিস একটা একটা দেখি যে এটা কনস্ট্যান্ট একদম প্রথম থেকে শেষ। হুম, আর আগে যে জিনিসটা ছিল, লোকজন না বাজেট নিয়ে ভাবতো। হুম, এখন লোকজন, এটা তুমি বলতে পারো এখন ব্যাংকের লোনটাও খুব অনেকটা ভালো হয়ে গেছে, ভালো হ্যাঁ, হয়ে অনেক গেছে। সুবিধা করে দিয়েছে, হ্যাঁ, টপ আপ করা যায়। এখন আমি এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি এগুলো শুনছিলাম যে মানে ধরো
পুরো অ্যামাউন্টও লোন পাওয়া যায় না। না, মানে তুমি লোনটা কিছুটা নিয়ে তারপরে টপ আপও করা যায়, সেক্ষেত্রে লোকজন মানে এখন আর অত ভাবে না, মানে হ্যাঁ ভীষণ ভালো করে সবকিছু করারই হ্যাঁ, চেষ্টা করছে। তো ভাবে যে যখন লোন নিতেই হচ্ছে আর আর 5-10 লাখ টাকা হুম, এক্সট্রা করে একদম হুম, সুন্দর করেই করে নিচ্ছি যাতে হুম, কারণ ইন্টেরিয়ার মানে শুধুমাত্র যে সুন্দর তা নয়, যেটা তোমার লাইফস্টাইল আপগ্রেড করতে না পারে, যেটা তোমার ডেইলি লাইফ ইজি না করতে পারে, এই ইন্টেরিয়ারের কোনো মানে হয় না। একটা ধরো মানে তুমি যেহেতু ইন্টেরিয়র ডিজাইনার এবং তোমাকে এই প্রশ্নটা আমি করছি, এটা অনেকেরই হেল্প হবে। আমরা একটা ফ্ল্যাট, একটা বাড়ি, হোয়াট এভার একটা, আমি তোমার হাতে সঁপে দিলাম যে তোমার হাতে দায়িত্ব দিলাম যে তুমি এটাকে সাজিয়ে দাও, আমার কিছু ডিজাইন প্রেফারেন্স আছে, আমি তোমাকে সেগুলো দেবো। কিন্তু তুমি ডিজাইনারের চোখ থেকে যখন দেখছো, তোমার তো সেখানে ভুল ভ্রান্তি মনে হবে যে মনে এটা হয়। ইজি হবে না, হুম বা হুম এটা লং টার্মের হুম জন্য ভালো হুম হবে হুম না, বা এইটা করলে ভালো হবে, হয়তো হুম ক্লায়েন্ট সেখানে হুম রাজি হতে চাইছে না। হুম, তো হয়। এই জিনিসগুলোকে তুমি কিভাবে কনভিন্স করাও ক্লায়েন্টদের? বিকজ মানে আজকাল যেহেতু ছবি খুব সহজে অ্যাভেলেবেল, রাইট মানে প্রিন্টারেস্ট থেকে ছবি নিয়ে রাইট। পাঠিয়ে আমার একটা এরকম চাই, হয়তো সেটা মেনটেন করা বা সেটা কলকাতার ওয়েদারেই বা কতটা থাকবে, সেগুলো তো ফ্যাক্ট, এই জিনিসগুলো তো মাথায় রাখা উচিত। একদম। এই জিনিসটা তো খুবই হয় আমার সাথে যে এই Pinterest থেকে একটা সুন্দর জিনিস দেখে নিলে, এবার ধরো তখন যখন না ক্লায়েন্টকে তুমি যদি টেকনিক্যালি বোঝাও, সে কিন্তু বোঝে। কারণ যখন পছন্দ হয় তখন আর মানুষ না ওই ব্যাকগ্রাউন্ডে গিয়ে ওই জিনিসগুলো ভাবে না যে এটা কিভাবে করব, এটা কিভাবে মেনটেন করব, এই জিনিসগুলো ভাবে না। কিন্তু ভিজুয়াল একটা আইডিয়া তো আছে যে ধরো তোমার একটা সিলিং এর হাইট 10 ফিট, ওখানে ক্লায়েন্ট দেখাচ্ছে যে পুরো যে মারুন রেডটা হয় না, মারুন রেডের একটা ওয়াল, তার মধ্যে বিরাট বড় বড় ফটো ফ্রেম, কিন্তু তোমার ওয়াল হাইট কিন্তু 10 ফিট। তো তখন তোমার কাছে সঙ্গে সঙ্গে আইডিয়াটা চলে আসে যে এই হাইটের সাথে কিন্তু এই কনসেপ্টটা যাবে না। মানে এটা কিন্তু খুব একটা সিম্পল জিনিস, রুলই বলতে পারো ফলো করলে, যে তোমার যত হাইট শর্ট হবে, যত ছোট জায়গা হবে, ইউজ লাইটার কালার, ইট লুকস বিগার। ইট লুকস বিগার। তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে, তার মধ্যেও করতে পারবে, তুমি হাফ হাফ কালারে যেতে পারবে, যাতে ওই ওই জিনিসটা একটা ব্যালেন্স হয়ে যায়, বা তুমি একটু ছোট বড় ফ্রেম দিয়ে ওই জিনিসটা মেকআপ করতে পারবে। তো যখন তুমি ক্লায়েন্টকে ওই জিনিসটা বোঝাবে না, ওরা কিন্তু বুঝবে। তারপরে কি, ছবিতে সব জিনিস দেখতে খুব সুন্দর লাগে কারণ ওই লাইটটা। হ্যাঁ, ছবি তো একে তো মানে একটা সুন্দর ছবি, হ্যাঁ, তার উপর অনেক কিছু এডিট করা করা থাকে, তো থাকে। এটা তো অন্যরকম সুন্দর লাগে দেখতে, বা সেটা Right. কতটা হুম। বাস্তবে হয় সেটাও একটা হুম। বড় ব্যাপার। মানে কেউ ধরো একটা ডার্ক কালারের কিচেন দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু আমরা কিচেনে কটা লাইট জ্বালিয়ে রাখি, সেই তো। তাই না? আর আমাদের কিচেনে কত বড় জানলা থাকে, আমাদের খুব বেশি হলে একটা জানলা 4 ফিট বাই 4 ফিটের একটা জানলা থাকে, এর থেকে বড় মানে আজকালকার দিনে নর্মাল মধ্যবিত্ত বাড়িতে এর থেকে বড় জানলা তো কিচেনের হয় না, তো অতটা লাইটও আসে না। তো তুমি যত লাইট কম করবে, যত ওই জানলাটাকে ইউটিলাইজ করবে, তোমার ডিজাইনটা আরো বেশি বেশি সুন্দর। ফ্রুটফুল হবে, হ্যাঁ। সুন্দর হবে। এই জিনিসগুলো বোঝালে কিন্তু বোঝে বোঝে। বোঝে আর একটা জিনিস আমি জানতে চাই, ধরো এটাও হয়তো দর্শকদের শুনলে সুবিধা হবে, কারণ আমাদের নিজেদের মনেও এই প্রশ্নগুলো থাকে। একটা বাড়ি যখন আমরা বানাচ্ছি, মানে একটা বাড়িতেও ধরো কেনা হয়ে গেল, এরপর তার পর্দা থেকে শুরু করে কল থেকে শুরু করে সবকিছুই নতুন করে নতুন। আমাকে করতে হচ্ছে। তো একটা ইন্টেরিয়র ডিজাইনার যদি আমি হায়ার করছি, তাহলে আমি সে কোন কোন দায়িত্বগুলো নিচ্ছে যেগুলো আমাকে, যেগুলো নিয়ে ভাবতেই হবে না, মানে আমি এরকম কি হয় যে আমি কিছুই আর ভাবলাম না, সব করে দিল? হ্যাঁ, এবার দেখো এটা তো ডিজাইনার টু ডিজাইনার ডিপেন্ড করে। তুমি ধরো এমন কাউকে পেয়ে গেলে যে তোমার একদম স্টার্ট টু এন্ড সব কমপ্লিট করে দেবে, তাহলে তো তোমাকে কোনো জিনিস নিয়েই ভাবতে হবে না। কিন্তু আমি সবাইকে বলবো যে ইনভলভ হও। তোমার চোখে যে সুন্দর, আমার চোখে যে সুন্দর, তার মধ্যে কিন্তু তফাৎ আছে। দুটো কল, সিম্পলি বলছি, তোমার যেটা ভালো লাগছে সেটাও সুন্দর, আমার যেটা ভালো লাগছে সেটাও সুন্দর, কিন্তু আলটিমেটলি ইউজ তো করবে তুমি, তাই না? তোমার মনে যদি খুঁতখুঁতটা থেকে যায়, এ বাবা আমি এত টাকা দিয়ে খরচা করালাম, কিন্তু কলটা ঘোরানোর সময় না আমার হাতে একটু লাগছে, মানে লাগানোর পর আমার কিছুদিন ইউজ করার পর মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না, সেক্ষেত্রেও হ্যাঁ, মানে লোকে অফকোর্স ইনভলভ হয়, কিন্তু মানে অনেক
অনেকে বলে না যে আমি তো ইন্টেরিয়র হাতে সব দিয়ে দিয়েছি, আমার আর ভাবার কিছু নেই। মানে ফ্রিজ কেনা থেকে শুরু করে ঘরের রং থেকে শুরু করে সবই ইন্টেরিয়র ডিজাইনারই করছে। করে দিচ্ছে। কারণ একটা জিনিস প্র্যাকটিক্যালি সেটা তো মানতেই হবে, কোনো ইন্টেরিয়র ডিজাইনার অ্যাট এ টাইম একটা প্রজেক্ট করে না, না। দে হ্যান্ডেল মাল্টিপল প্রজেক্ট। হ্যাঁ। কারোর পক্ষে ওই জিনিসটা সবসময় মনে রাখা সম্ভব না যে এই ক্লায়েন্টের চয়েস কিন্তু এইরকমই, এই ক্লায়েন্টের চয়েস কিন্তু এইরকমই। আমি একদম অনেস্টলি বলছি। তো তুমি যত বেশি ইনভলভ হবে না তোমার ডিজাইনারের সাথে, যত বেশি কনসাল্ট করবে, যত বেশি প্রবলেম ফাইন্ড আউট করবে, তোমার ডিজাইন তত বেশি সুন্দর আর তত বেশি ফ্রুটফুল হবে। যদি না তোমরা প্রবলেম আসে করতে করতে, যদি না ইস্যু হয়, তুমি বুঝতেই পারবে না যে কোন জিনিসটাকে তুমি ওভারকাম করলে। রাইট। আর আরেকটা জিনিসও জানতে চাইছি, সেটা হচ্ছে যে ধরো আমি XYZ বা তুমি যার কারোর সাথে আমি কন্ট্যাক্ট করছি যে আমি একটা ফ্ল্যাট কিনেছি বা আমার একটা বাড়ি আছে, আমি চাইছি যে আপনি এটা একটু দায়িত্ব নিন বা দেখুন যে কিরকম কি হতে পারে। তো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট তো আমি তোমার সাথে যোগাযোগ করলাম, ফার্স্ট তো দেন একটা সাইট ভিজিট হয়। ওই যে বললাম না যে ধরো তোমার কনসেপ্ট জানার পর আমি কিভাবে বুঝবো যে এই কনসেপ্টটা এটার সাথে যাবে কিনা, আমাকে তো সাইটে এসে ওই জিনিসটা দেখতে হবে। এবার তুমি ড্রয়িং এ আমাকে সবকিছু দেখিয়ে দিতে পারো না, ব্লাইন্ড জিনিসপত্র থাকে। আর সবসময় তো এরকমও হয় না যে ড্রয়িং দেখেই কাজ হয়েছে, না না, তাই না? তোমার বাড়ির যে প্ল্যান, মানে 60% মানুষের বাড়ির প্ল্যান গিয়ে তাদের বাড়ির সাথে চেক করা মিলবেই না, কারণ বাড়ি করতে করতে ওই অল্টারেশন হয় না একটু আধটু। তো সাইট ভিজিটটা খুব ইম্পর্টেন্ট, সাইটের সারাউন্ডিং দেখাটা খুব ইম্পর্টেন্ট। যে ধরো তোমার যেদিকে ব্যালকনি আছে সেই সামনেই একটা বাড়ি, তার বাড়ির সামনে 2-3টে জানলা আছে, তো তোমাকে ব্যালকনিটাকে ওইভাবে ডিজাইন করতে হবে যে যাতে তোমার প্রাইভেসিও থাকে আর তোমার ব্যালকনিটা ব্যালকনির মতো যাতে থাকে। যদি তোমার সামনে খোলা মাঠ থাকে, তুমি কিন্তু ওই ব্যালকনিটাকে অন্যভাবে ডিজাইন করবে। রাইট রাইট। আর এই যে তুমি ড্রয়িং এর কথাটা বলছো, মানে তোমরা যখন সাইট ভিজিটে যাচ্ছ তারপর তোমরা একটা 3D ড্রয়িং প্রোভাইড করছো ক্লায়েন্টকে? হ্যাঁ, একটা 2D ড্রয়িং হয় প্রথমে কনসেপ্ট বোঝানোর জন্য, মানে জোনিংটা করার জন্য, যে এই জিনিসটা আমি এই সোফাটাকে এই সাইডে রাখলাম, এই সোফাটাকে ওই সাইডে রাখলাম, আমি দেওয়ালটা ভেঙে দিলাম কিচেনের হাফটা আমি একটা কাউন্টার টপ ব্রেকফাস্ট কাউন্টারের জন্য করে রাখলাম। মানে এই কনসেপ্ট যে জিনিসটা হয় সেটা 2D তেই হচ্ছে। 2D তে হওয়ার পরে ক্লায়েন্ট দেখে নিল যে হ্যাঁ আমার এই জিনিসটা এখানে হচ্ছে, ওই জিনিসটা ওখানে হচ্ছে, আই এম হ্যাপি উইথ দিস কনসেপ্ট। তারপরে আসে হচ্ছে কনসেপ্টে, মানে কি টাইপের ফার্নিচার সিলেকশন হবে, কি কালার সিলেকশন হবে, কি টাইপের ফ্লোরিং হবে, কি টাইপের সিলিং হবে, এই জিনিসটা দেখার পর একটা বেসিক আইডিয়া নেওয়ার পর তখন 3D তে যায়। আচ্ছা। যখন ক্লায়েন্ট দেখলো যে টিকউডের সাথে ঠিক এই কালারটা যাচ্ছে না বা এই ফল সিলিংটার সাথে যাচ্ছে না, ও 3D তে দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি যেটা বলেছিলাম সেটা যাচ্ছে না, তখন সাজেস্ট করে যে না ঠিক আছে, না টিকউডটা ভালো লাগবে না, ট্রাই সামথিং এলস, এই জিনিসগুলো। আচ্ছা। আর ডিজাইনিং এর ক্ষেত্রে আমি যদি আসি, সেটা হচ্ছে যে এই যে তুমি যখন ডিজাইন গুলো মানে বা ড্রয়িং গুলো প্রোভাইড করছো, সেগুলো তো একটা কস্টিং থাকে, সেগুলো কি তোমার যে প্যাকেজটা থাকে তার মধ্যে ইনক্লুড থাকে না, সেটা আলাদা করে? না, কনসালটেন্সি আর এক্সিকিউশন কিন্তু আলাদা। মানে আমি যে ধরো ডিজাইন করছি, মানে আমি যে এক্সিকিউট করব তার কোনো মানে নেই। তুমি ধরো আমাকে দিয়ে কনসালটেন্সি করালে, আমি পুরো ওভারঅল ডিজাইন সিলেকশন কি হবে না হবে সেগুলো বলে দিলাম, ইউ হায়ার আ মিস্ত্রি, আমি তাকে গাইড করে দিই, বা যে কেউ হোক, বা কন্ট্রাক্টর হোক বা যাই কেউ হোক, তাকে গাইড করে দেওয়া আমার কাজ, যে ভাই এটা আমার কনসেপ্ট, তুমি এটাই ভাবে করবে, ওটা ওইভাবে করবে, ও ওর মতো করে কাজ করে নেবে। এবার অনেক সময় কি হয় যে ক্লায়েন্টের নিজের চেনা পরিচিত কার্পেন্টার থাকে না, টাইলসের মিস্ত্রি থাকে না, তখন ওরা আমাদেরকে বলে যে তোমরা সাজেস্ট করে দাও। ওই এরিয়াতে যদি কেউ চেনা পরিচিত থাকে তখন আমরা সাজেস্ট করে দিই যে দমদমে যদি ধরো হয়, আমি ধরো চিনি যাদবপুরের একজন টাইলসের মিস্ত্রিকে, তো দের ইজ নো পয়েন্ট না কেউ যাদবপুর থেকে এখানে টাইলসের কাজ করতে আসলে সে যেই চার্জটা নেবে সেখান থেকে তুমি লোকাল আরেকটা মিস্ত্রি হায়ার করে নিতে পারবে। আচ্ছা। আর এই যে বাড়িতে মানে ধরো ইন্টেরিয়র করছি, সব থেকে বেশি খরচা সাপেক্ষ ব্যাপার কোনটা? মানে সবই যদি খরচা সাপেক্ষই ব্যাপার, তাও কোন জিনিসটাতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট স্পেন্ড হয়? ম্যাক্সিমাম তো ফার্নিচারের উপরে, কারণ টাইলসেরও তুমি মোটামুটি জানো একটা বেসিক 60-65 টাকা থেকে স্টার্ট হয়, এন্ড
কোনো সীমা নেই। তো তুমি যত বেশি যাবে তত বেশি হবে। এবার বললাম না, সুন্দরের কোনো সীমা নেই। তুমি যতটা করবে, তোমার চোখে যতটা ভালো লাগবে তুমি সেটাকে সিলেক্ট করলে করবে। বাট ফার্নিচারের উপর খরচাটা একটু বেশি হয়। আর এই যে ধরো ফার্নিচারের কথা যখন হচ্ছে, ফার্নিচারের ডিজাইনিং এর কনসেপ্টও আমি দেখেছি অনেক চেঞ্জ হয়েছে। মানে পুরোনো দিনের ডিজাইন ফিরে আসছে, তারপর বেতের কাজ ফিরে আসছে, এই জিনিসগুলোও তো ফিরে আসছে। হ্যাঁ, এই সাস্টেইনেবল যে ডিজাইন গুলো হচ্ছে না, যে আমরা লোকাল মেটেরিয়াল গুলোকে যত বেশি ইউজ করতে পারছি, বাট ওগুলোর ইনস্টলেশন কিন্তু তুমি ধরো জাস্ট বেতটাই লাগিয়ে দিলে ওটা হবে না, ওটাকে কিন্তু তোমাকে প্রোটেক্ট করতে হবে গ্লাস দিয়ে। তুমি দেখবে যতগুলো তোমার আলমারি হোক বা এমনি ক্যাবিনেটের শাটার হোক, তুমি দেখবে দু সাইডে কিন্তু দুটো গ্লাস দিয়ে স্যান্ডউইচ করা থাকে, কারণ ও কিন্তু খুব ভালো ময়েশ্চার অ্যাবজর্ব করে, বা ওতেও কিন্তু পোকা লাগতে পারে। তো ওই জন্য ওই জিনিসগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে যে জিনিসটা সিলেক্ট করছি আমি, কিন্তু হাউ টু ইনস্টল ইট। আচ্ছা, আর এই যে মানে আর একটা প্রশ্ন তোমাকে আমি করছি, যেহেতু এগুলো এত কিছু নিয়ে কথা হচ্ছে, ধরো একটা বাজেট আমরা ফিক্স করলাম, তোমার একটা বাজেট তুমি দিলে, মানে সেটা ধরো আমরা দুজনেই একটা জায়গাতে এসে এগ্রি করলাম। এবার পেমেন্ট টার্মস গুলো কিরকম ভাবে হয়? মানে সেটা কি একেবারে পেমেন্ট করতে হয় নাকি পার্টলি পেমেন্ট করতে হয়? সেটা কিরকম, টার্মস গুলো কিরকম হয়? হ্যাঁ দেখো, মোস্টলি কনসালটেন্সিতে তো সেরকম খরচা হয় না, ওটা একটা কাজটা পুরোটাই হয়ে যাচ্ছে। ধরো এই জিনিসগুলোর না একটা স্টেজ হয়। ধরো সিভিল ওয়ার্কের মধ্যে আমার কি পড়ছে, টাইলস পড়ছে, পেইন্ট পুট্টি পড়ছে, ফিনিশিং, এইসব জিনিসগুলো, জানলা দরজার যে ফ্রেমিং এর জন্য যদি ধরো তুমি খুলে একটা মার্বেল বা কিছু স্টোন লাগাবে, তার জন্য যেই সিভিল রিলেটেড ওয়ার্ক গুলো হয়ে যায়, সেইটা যখন হয় সেই স্টেজে একটা পেমেন্ট হয়। আচ্ছা, তারপরে ওটা চলে গেল, তারপরে আস্তে আস্তে ফল সিলিং ঢোকে, ফল সিলিং এর লোক আলাদা, তাকে তোমার অ্যাডভান্স দিতে হবে, সেটার একটা চলে গেল। তারপরে পেইন্ট হবে, ফার্নিচার কিছু জিনিস নিজে বানানো হয়, মানে ঘরে বানানো হয়, কিছু জিনিস ধরো ফ্যাক্টরি মেড আসে, কারণ এই চেয়ার টেবিল এনে তো লাভ নেই, চেয়ার টেবিল তোমার বানানো মানে নো পয়েন্ট, কিন্তু ধরো তুমি একটা কাস্টমাইজ সোফা বানাচ্ছো বা একটা কাস্টমাইজ বেড বানাচ্ছো, এখন দেখবে বেডগুলোর দু সাইডে দেখবে সাইড টেবিল গুলো জয়েন্ট থাকে। তারপর এখন দেখছি, আগে তো যেমন ছিল হেডবোর্ডের মাথাতে ওই মানে গদি লাগানো কনসেপ্টটা ছিল, এখন দেখছি পুরো বিছানার মানে মানে হেডবোর্ড কেন, মানে সাইডটাও পুরো রকম গদি টাইপের করা, মানে ওগুলো তো মেনটেন করাটা খুব মুশকিল। হ্যাঁ, ওই যে বললাম, যদি তোমার বাড়িতে লোক থাকে যে ওটাকে মেনটেন করবে, তাহলে কোনো ব্যাপার নেই, তুমি করতেই পারো। কিন্তু তুমি ধরো তোমরা হাজবেন্ড ওয়াইফ একা থাকো, দুজনেই জব করো, কিন্তু তোমার বাড়ির ইন্টেরিয়র কিন্তু তাহলে সেই রকমই করতে হবে, যে জিনিসটা আমার মেনটেনেন্সটা কম বা যে জিনিসটার উপর আমার এক্সট্রা কোনো খাটনি লাগবে না, ওই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আচ্ছা, তোমার সাথে মোটামুটি এতক্ষণ ধরে আলোচনা করলাম, একটা বেসিক আমরা আইডিয়া আশা করি পেয়েছি যে আর্কিটেক্ট বা ইন্টেরিয়ার বা আজকাল আমাদের মার্কেটটাও কিরকম দিকে যাচ্ছে। তো তুমি যেহেতু এখন চাকরি করছো, আমি একটু চাকরির দিকে আসি, বিকজ চাকরিটা একটা মানে কলকাতায় যারা আছে তাদের কাছে একটা খুব বড় ফ্যাক্টর, যে কলকাতায় খুব ভালো চাকরি নেই, কিন্তু তুমি তো কলকাতাতেই চাকরি করছো, অনেকগুলো বছরই চাকরি করছো, মানে কলকাতাতে তোমাদের জবের মার্কেট কিরকম, যদি তুমি খুব সহজ ভাষায় বলো। দেখো, সিম্পলি আইটি বা এইসব ইন্ডাস্ট্রির যেরকম মার্কেট, একদম আমাদের ইন্ডাস্ট্রি সেই রকম মার্কেটটা নেই। মানে এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যাদের মার্কেটটা নেই অতটা। এখানে আইটির দেখবে সবসময় একটা ডিমান্ড বেশি, বা মেডিকেল সেক্টরেও দেখবে সবসময় একটা ডিমান্ড বেশি, বাট এই জিনিসগুলো তো একটু শৌখিন কাজ, মানে কিছু লোক করালো। আর কলকাতাতে বলতে এখন আস্তে আস্তে আসছে প্রজেক্ট হবে, তো সেই অনুযায়ী ফার্ম বা কোম্পানিগুলো এরকম ডিজাইন হায়ার করায়, আর্কিটেক্টদের হায়ার করে, তো আছে, একদম যে নেই তা বলবো না, কিন্তু বাইরের স্টেটের সেই সুযোগগুলো অনেক বেশি। আর তুমি যেহেতু ধরো একটা কোম্পানিতে কাজ করছো, তো তোমরা তো শুধুমাত্র বাড়ি বা ফ্ল্যাট সাজানো বা ফ্ল্যাটের উপর কাজ করছো না, তোমরা যেরকম বললে তোমরা অফিস
স্পেস ডিজাইনও করছো, হুম হুম তো দুটো তো বেশ অন্যরকম, মানে একদম আলাদা দুটো ব্যাপার। আলাদা দুটো দুটোর মধ্যে কোনটা বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়? রেসিডেন্সিয়াল সবসময় চ্যালেঞ্জিং। রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল চ্যালেঞ্জিং, তার রিকোয়ারমেন্ট গুলো ছোট কিন্তু অনেকগুলো। কিন্তু অফিস মল যখন আমরা ডিজাইন করি, হ্যাঁ আমাদের ওভারঅল কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার থাকলে ইটস মোর ইজি দেন রেসিডেন্সিয়াল। আর মানে জবের কথা থেকেই আমি জিজ্ঞাসা করছি একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জবেই আমাদের একটা থাকে যে কিছু খারাপ দিক থাকে, কিছু ভালো দিক থাকে। তো তুমি যে প্রফেশনে আছো তার কিছু ভালো দিকও যদি একটু শেয়ার করো, আর কিছু দিক খারাপ দিকও শেয়ার করো, যে সব তো ভালো হয় না না মানুষের। একদমই। ভালো দিক এটাই সবার প্রথমে মনে পড়ে যে যে জিনিসটা তুমি ধরো পেন অ্যান্ড পেপারে করছো, সেই জিনিসটা পরে যখন তুমি গিয়ে চোখের সামনে দেখতে পারো না, সেটার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। বা তুমি যার জন্য একটা ডিজাইন করছো, সেই ক্লায়েন্ট যখন হ্যাপি হয়, সে আরো আর একটা লোককে বলে যে ও আমার ডিজাইন করেছে সুস্মিতা। তো সেই জিনিসটার একটা ভালো দিক আছে যে সমস্ত কষ্টগুলো তখন ভুলে যাওয়া যায়, যে ওটা একটা প্রেজ পেলে সবার ভালো লাগে। খারাপ দিক বলতে সবকিছু তো আমাদের হাতে থাকে না। ধরো আমি একটা মানুষ চাইলেই দেখবে সবাইকে খুশি করতে পারে না, একটা মানুষ কেউই পারে না। তো ধরো সমস্ত জিনিসগুলো, এই যে মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি বা যেই টাইপের জিনিস স্যুট করবে, সমস্ত কোঅর্ডিনেশনটা তো একটা কনসেপ্টের সাথে ডিপেন্ড করে। ধরো তুমি অনেকটা জিনিস খুঁজছো কিছুতেই পাচ্ছ না, যে তোমার একটা লাইট তুমি ইমাজিন করে রেখেছো যে এই ফল সিলিংটার মাঝখানে না এই লাইটটা খুব সুন্দর লাগবে, কিন্তু তুমি মানে চাইলেও ওই ইমাজিনেশন থেকে পেয়ে গেলে তো খুবই ভালো লাক ক্লিক করে গেল, যে পেয়ে গেলে একটা পছন্দ মতো লাইট। কিন্তু যদি তুমি না পাও না, তোমাকে কতদিন তুমি আর প্রজেক্ট ডিলে করবে, তো তোমাকে একটা লাইট মোটামুটি তোমার আরেকটু অন্যরকম পছন্দ মতো কিনে লাগিয়ে দিতে হয়। তো এই জিনিসটা ধরো তখন ক্লায়েন্ট একটু রেগে যায় যে এটা একটু ডিলে হচ্ছে, বাট তাকে বোঝানোটা তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আমার যে কনসেপ্ট আছে, যে জিনিসটা আমি ভেবে রেখেছি, সেই জিনিসটা আমি পাচ্ছি না, আমাকে আর 2 দিন সময় লাগুক। এই একটা মানে খারাপ দিক না, এটা একটা ব্যাড সাইড। মানে ওই আর কি, যেরকম বললাম প্রত্যেকটা কাজেরই তো মানে আমরা সবাই যখন একটা কাজ করি সেটা ভালোবেসেই করি, কিন্তু তাও মানে একটা হয় যে আমার কাজের এই দিকটা না একটু মানে প্রবলেম, কিন্তু সেটা তো ওভারকাম আমরা করেই ভালো দিকে যাচ্ছি। যেহেতু তুমি ক্লায়েন্ট এতগুলো বছর ধরে কাজ করছো, এত ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করেছো, ক্লায়েন্টদের সাথে তোমার রিলেশনশিপ কেমন, মানে কেমন পুরো ব্যাপারটা হ্যান্ডেল করো, ভালো খারাপ? ভালো। কারণ আমি অ্যাজ অ্যান ইন্টেরিয়র ডিজাইনার কোনো সময় যাই না, আমি যাই যে বাড়ির লোক যাতে আমি অ্যাবজর্ভ করতে পারি একটা স্পেসে এসে, যখন আমি বসেছি ওটাকে আমি প্রজেক্ট হিসেবে ট্রিট করি না। আই ফিল লাইক ইটস মাই ওন হোম। আমি যদি এখানে থাকতাম আমি কি করতাম, আমি সবসময় সেইভাবে করে করি। আর আমি আমাদের ক্লায়েন্টদেরকেও বলি যে বাড়ি যখন বানাবে না, মানে ফোকাস অন বাড়ি, মানে কোনো সময় না ওইরকম না যে খুব ওভার ডিজাইন বা সবকিছু পারফেক্ট করতে গিয়ে হোটেল না বানিয়ে ফেলি। এটাই আমি বলতে চাইছিলাম যে অনেকেরই থাকে যে এমন একটা কিছু বানালাম যেটা আমার মনে হচ্ছে আমি বাড়িতে আসছি, মনে হচ্ছে আমি একটা ভালো হোটেলে আসছি, থাকতে আসছি, 2 দিন স্টে করতে আসছি, হোমলি ব্যাপারটা অনেকটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর ক্লায়েন্টদের সাথে তো অনেক সময় অনেক মনোমালিন্য হয়, কারণ হয়তো পছন্দ হচ্ছে না বা কোনো ডিলে হচ্ছে, বা তুমি একটা কাজ করলে হয়তো সেটা ওনার পছন্দ হলো না, তোমারও খারাপ লাগতে পারে যে কেন উনি এতটা জিনিসটা বুঝতে চাইছেন না। সেইগুলোও কি করে ব্যালেন্স করো, যেহেতু এটা তুমি সার্ভিস কাইন্ড অফ, আমি বলতে পারি যে তুমি একটা সার্ভিস ইন্ডাস্ট্রির ভেতরেই আছো, যেহেতু তুমি একটা সার্ভিসই দিচ্ছ একটা ক্লায়েন্টকে। ওই যে বোঝানোটা, যে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো, তখন যখন তুমি ওই জিনিসটাকে নিয়ে বোঝাও না, তখন প্র্যাকটিক্যাল জিনিসটা দেখলে না বুঝেই যায়। মানে আমি কোনোদিনও দেখিনি যে প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝানোর পরে কেউ বলেছে যে না তা আমার এটাই চাই। মানে ধরো কেউ বলেছে যে আমার না ওয়াশিং মেশিনের উপরে একটা স্ল্যাব চাই, তার উপরে একটা বেসিন চাই। তো আমি তারপরে তাকে বোঝালাম যে দেখুন আপনার ওয়াশিং মেশিনটাই এই 3 ফিট মতো হাইটে, তার উপরে একটা স্ল্যাব আসবে, তার উপরে আপনি একটা বেসিন বসাবেন। তো যদি বেসিনটা কাউন্টার টপও
তাও তো বেসিনের একটা ডেপথ আছে, তো নিশ্চয়ই। সেটার একটা হাইট আছে। সেই জিনিসগুলোকে ইনক্লুড করে আপনার মানে কাজ করতে অনেকটা অসুবিধা হবে। হুম, তুমি যখন ভেঙে ভেঙে এভাবে বোঝাবে তখন ওনারা বুঝে যায় যে হুম, না ঠিক আছে। অনেক হুম। সময় ওই যে বললে না পিন্টারেস্টে অনেক জিনিসগুলো থাকে ডিওয়াইওয়াই ডিওয়াইআই না কি বলে হ্যাঁ, ডিআইওয়াই হ্যাঁ, না ডু ইট ইয়োরসেলফ। ডু ইট ইয়োরসেলফ। তো ওখানে থাকে যে একটা ব্যালকনির মধ্যে একটা ওয়াশিং মেশিন, তার উপরে একটা বেসিন, তার হুম। উপরে একটা ক্যাবিনেট। প্র্যাকটিক্যালি সবসময় পসিবল সেটা হয়। হয় না, রাইট। হ্যাঁ, এবার কেউ ধরো একটা ছোট ওয়াশিং মেশিন কিনেছে, তার হয়তো হাইটটা 3 ফিট না 2.5 ফিট বা তার থেকে একটু ছোট, সেখানে হয়তো পসিবল হতো। কিন্তু আমার যে ক্লায়েন্ট ছিল তার ওয়াশিং মেশিনের হাইট কিন্তু 3 ফিট ছিল। তার জন্য তাকে ওটাকে ওইভাবে বোঝাতে হয়েছে যে আপনি বানাতেই পারেন কিন্তু আপনার কাজটা করতে অসুবিধা হবে। রাইট। এবার আমি একটু মানে আমি একদম শেষের দিকে চলে এসেছি, তাই জন্য আমি লাস্ট একটাই কোয়েশ্চেন তোমাকে করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখনই একটা বাড়ি কিনতে যাচ্ছি বা ফ্ল্যাট কিনতে যাচ্ছি, আমাদের বেসিক কোন কোন জিনিসগুলো মাথায় রেখে আমাদের ইনভেস্ট করা উচিত বলে তোমার মনে হয়, অ্যাজ এন আর্কিটেক্টের নজর থেকেও বা ইন্টেরিয়ারের নজর থেকেও তুমি যদি বলো, একটা বেসিক গাইডলাইন যদি দিয়ে দাও। বেসিক বলতে অনেক জিনিসই আছে, তার মধ্যে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ধরো তোমার বাড়িতে বয়স্ক বাবা মা আছে, তুমি একটা সোসাইটিতে ফ্ল্যাট দেখতে যাচ্ছ যেখানে হয়তো একটাই লিফট আছে, হ্যাঁ, তোমাকে দেখতে হবে যে আমি 10 তলায় থাকবো কিন্তু আমার বাড়িতে যেন অ্যাটলিস্ট, আমার সোসাইটিতে যেন অ্যাটলিস্ট, এগুলো রুলস হয়, সেই রুলস অনুযায়ী কিন্তু এগুলো ফলো করে। কিন্তু হয় না অনেক সময় একটু ভেতরের দিকে মানুষ সোসাইটিতে অতটা বেশি রুলস ফলো করে না, কিন্তু ক্লায়েন্ট হিসেবে তোমাদেরকে নিজেদেরকে ওই জিনিসগুলো ফেসিলিটিসগুলো দেখে নিতে হবে যে এনাফ লিফট আছে কি না, কালকে যদি লিফট বন্ধ হয়ে যায় তাহলে আমার কিভাবে অ্যাক্সেস করব, আমি কি অতটা উপরে ফ্লোর নেব নাকি আমার বয়স্ক বাবা মা আছে আমি আরেকটু নিচের দিকে নেব। হতেই পারে সার্ভিসেসের জন্য দুটো লিফটই একসাথে বন্ধ, তো এই জিনিসগুলো একটু ভেবে নিতে হবে। জলের আজকাল খুব প্রবলেম হচ্ছে সব জায়গায়, তো ওইভাবে দেখে নিতে হবে যে আমার যে সোসাইটিতে ওই যে একটা ফিল্টার হয় জেনারেল, ওই ফিল্টারটা লাগানো আছে নাকি, কারণ এখন এত জলের প্রবলেম, ইন্ডিভিজুয়াল সবার জায়গায় সবার অ্যাপার্টমেন্টে একটা করে ফিল্টার না লাগানোর থেকে যদি একটা জেনারেল ফিল্টার লাগিয়ে দেয় তাহলে অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে ব্যাপারগুলো। এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো যেগুলো তোমাদের প্র্যাকটিক্যালি প্রবলেম হয় কিন্তু দেখে নিতে হবে জিনিস। আর একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রত্যেকেরই একটা মাথায় থাকে আমরা যখন একটা ফ্ল্যাট কিনতে চাই, সেটা হচ্ছে সাউথ ফেসিং, এইটা হচ্ছে সবার একটা থাকে যে আমার সাউথ ওপেন বা সাউথ ইস্ট বা অ্যাটলিস্ট সাউথ ওয়েস্টটাও যদি পাওয়া যায়, কিন্তু একটা ফ্ল্যাটে তো সবাই তো পেয়ে যাবে না। হ্যাঁ, তো সোল্ড আউট হয়ে যায়, থাকে না, বা অনেক রকম মানে জিনিস ভ্যারি করে। তো সাউথটা তো আমরা সবাই পছন্দ করি, তারপরে তুমি কোনটা অপশনটা লোককে বলবে যদি সাউথ না পায় তাহলে কোনটা? ইস্ট একটা ভালো দিক, যেদিকেই রাখো না কেন, ধরো তোমার ওপেনিং আর তোমার কাজ করার ডিরেকশনের মধ্যেও কিন্তু তফাৎ আছে। মানে তুমি ধরো একটা মেইন এন্ট্রি করছো ইস্ট থেকে, মানে যেটা খুবই ভালো ইস্ট থেকে এন্ট্রি, কিন্তু তুমি ধরো নর্থের দিকে দাঁড়িয়ে রান্না করছো, তাহলে তো সেটা ওয়ার্ক করবে না। তুমি যেরকম ইস্ট থেকে ঢুকছো একদম মেইন এন্ট্রান্স থেকে, তেমনি তোমার কুকিং করার মানে সাইডটাও কিন্তু ইস্টই হতে হবে। আচ্ছা, যেই জিনিসটার জন্য যেটা স্টাডিজ বলে যে নর্থের দিকে খুব ভালো কনসেন্ট্রেশন আসে, তো তুমি ধরো একটা স্টাডি রুম বানাচ্ছো, সেখানে তুমি ধরো ডিরেকশন দিয়ে দিলে সাউথ, সেই জিনিসটা তো ওয়ার্ক করবে না। তো যেই পারপাসটার জন্য তুমি যেই দিকটা দেখছো সেই দিকটা দেখলে ঠিক আছে ওভারঅল। আর আগে কি হতো না, এত ভেন্টিলেশন ছিল না লোকজনের বাড়িতে, সাউথের দিকে যেহেতু একটু বেশি হাওয়া পাওয়া যায়, মানুষ সাউথ ফেসিংটা ভালো। এখন লোকজনের বাড়িতে এসি আছে, কি সাউথ কি নর্থ, তোমার যদি তুমি দেখবে যে প্রথমেই সবার থাকে যে সাউথ ওপেনিং, হ্যাঁ খুব ভালো হয়। যেহেতু আমি যেখানে আমার বাড়িটা যেহেতু সাউথ ওপেন একদম,
খুবই এটা একটা ঘটনা যে প্রচন্ড ভালো হাওয়াটা, এটা কিন্তু নিশ্চয়ই এটা কিন্তু ঘটনা, এটা হয়, এটা সাউথের একটা তো মানে থাকেই যে সাউথ হলে খুব ভালো হয়, না হলে তুমি বলছো ইস্টটাও খুব ভালো। ইস্টটাও খুব ভালো। আচ্ছা, মোটামুটি তোমার সাথে অনেকক্ষণ এসব নিয়ে আলোচনা করলাম। আশা করি দর্শকদের একটা কনসেপ্ট তো কিছুটা ক্লিয়ার হয়েইছে। এবার একটু খাওয়া দাওয়ার দিকে আসি, যেহেতু কাঁচা লঙ্কা মানে একটু খাওয়া দাওয়া তো হবেই। তুমি খেতে কতটা ভালোবাসো? আমি খেতে খুব ভালোবাসি। মানে রান্না করতে বেশি ভালোবাসো না খেতে? দুটোই অ্যাকচুয়ালি। রান্না করতে মানে রান্না করাটা ফার্স্ট প্রেফারেন্স, খাওয়াটা সেকেন্ড। কারণ খেয়ে যদি সবাই ভালো বলে না, ওটার একটা আলাদা আনন্দ। মোটামুটি রান্না তুই সব রকম রান্না মোটামুটি পারো রান্নার প্রতি? না সব বলবো না, বাট হ্যাঁ পারি, ওভারঅল পারি। কি খেতে সবথেকে বেশি ভালোবাসো? প্রচুর একটা লম্বা লিস্ট আছে। লম্বা লিস্ট, পাঁচটা তো বলবো অ্যাটলিস্ট। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। অনেকদিন পর আমি একটা আমার সাথে আর একজন বিরিয়ানি লাভার পেয়েছি। আর ও যেদিকটায় থাকে ওখানে কিন্তু অনেক ভালো ভালো বিরিয়ানি দোকান আছে, লাইন দিয়ে গেলে সব বড় বড়, নাম নিচ্ছি না, আপনারা গেস করতে পারবেন। তো সেগুলো থেকে বিরিয়ানি এনে খাওয়া হয়? হ্যাঁ, বানানো হয়, আনানো হয়। এরকমও হয়েছে, ধরো রাস্তায় বেরিয়েছি, কিছু খেতে ইচ্ছা করছে। আমার সাথে যে বন্ধুটা ছিল বললো কি খাবি, বললাম কোনো তো অপশন দেখছি না, চল গিয়ে বিরিয়ানি খাই। সব থেকে ইজি, সব থেকে মানে চাল পেয়ে গেলে, মাংস পেয়ে গেলে, আলু পেয়ে গেলে, ভালো একটু ভালো যদি দোকান হয় তাহলে একটা ডিম দিয়ে দিল, কারণ আমাদের ডিম খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার আবার বিরিয়ানিতে মাংস না হলেও চলে, এটা খুব ইট মে সাউন্ড ভেরি উইয়ার্ড, লোকজন খুব জাজ করতে পারে। আমার একটু বিরিয়ানিতে একটু ডিম, একটু আলু, একটু ডিম, মাংসটা ঠিক আছে, আমরা যদি ডিমে বিরিয়ানি খেলে একটা চিকেনের কিছু নিয়ে নিলাম বা না হলেও হবে, কিন্তু যাই হোক ঠিক আছে, সেটা নিয়ে আর তর্কে যাচ্ছি না। লোকজন বলবে এই কি মানুষ বিরিয়ানি খেয়ে বলছে ডিম বিরিয়ানি, কিন্তু যেহেতু আমি খুব ডিম খেতে ভালোবাসি। আর কি কি খেতে ভালোবাসো? মোমো ভালো লাগে, আর বিভিন্ন টাইপের না স্টাফড পরোটা। আচ্ছা, মানে পনির দিয়ে হোক বা ভেতরে সবজি দিয়ে হোক, ইনফ্যাক্ট কড়াইশুটিরও কি সুন্দর সুন্দর পরোটা হয়। মানে যে কোনো পরোটার মধ্যে তুমি একটা ভালো স্টাফিং দিয়ে দাও, আই এম হ্যাপি। বিরিয়ানি, পরোটা, আর এবার একটু স্ট্রিট ফুডের দিকে যদি আমি আসি, মোমো, মানে ফুচকা খেতে ভালোবাসো না? ফুচকা, হ্যাঁ ফুচকা খেতে ভালো লাগে, কার না ভালো লাগে ফুচকা খেতে, বাট হ্যাঁ সবকিছুর মধ্যে মিলিয়ে মিশিয়ে আছে। তো মোটামুটি বাইরে খেতে যাওয়া হয়, মানে ধরো এই যে কলকাতাতে এত ক্যাফে, এত রেস্টুরেন্ট, প্রতিদিন নতুন নতুন ক্যাফে, নতুন নতুন রেস্টুরেন্ট খুলছে, সেগুলো এক্সপ্লোর করো? এক্সপ্লোর করার টাইম তো হয় না, ধরো খিদে পেলে খেতে হয়। মানে ধরো কোনো ক্লায়েন্ট মিট করছি তো তখন ক্যাফেটাই ভালো হয় কথা বলার জন্য, ওখানে বেশি মিউজিক থাকে না, ওই তখনই হয় খাওয়া দাওয়া। আর এমনি বাঙালি রান্না, বাঙালি খাবার কতটা, মানে বাঙালিদের এই প্রশ্নটা মানে এখন আরো করছি, তার কারণ হচ্ছে বাঙালিরা বাঙালি খাবার ছাড়া সব রকম খাবার এখন বেশি খাচ্ছে। তো বাঙালি খাবার কতটা ভালোবাসো খেতে? বাঙালি খাবারের তো মানে চরম ফ্যান আমি। বাড়িতে না ধরো যদি খুব সুন্দর করে একটু মোচা ঘন্ট হয়, একটু চিংড়ি মাছ যদি থাকে তাহলে তো আহা, তাহলে আমি বিরিয়ানিও ছেড়ে দিতে পারবো। এইটা আবার আমি পারবো না, আমি বিরিয়ানি খাবো, মোচা ঘন্টটা আমি পরে খেয়ে না এটা না ওই জন্য হয়েছে, ধরো যখন মাকে বলি মা এবার থেকে একটু ডায়েট ফলো করব, বাড়িতে এসে না রাত্রেবেলা না রুটি খাবো, কিছু একটা সবজি টবজি সিম্পল বানিয়ে রাখো, দেখি কি ওই কি সুন্দর করে একটা লাউ ঘন্ট করে মা, কিছু না ধনে পাতা আর একটু বড়ি দিয়ে, এবার তুমি বলো ওটার সাথে একটু ভাত না হলে গরম গরম, এটা তো খুব সমস্যা, মানে ভাতটা আমিও ছাড়তে পারি না। আমি মাঝখানে অনেকটা টাইম ছিল যখন আমি ভাত একদম খেতাম না, আবার এখন প্রতিদিনই দুপুরে একটু করে ভাত খাচ্ছি, একটু মাংস দিয়ে খাচ্ছি, একটু এই দিয়ে খাচ্ছি। ভাত রাত্রিবেলা ভাতটা আমার না হলেও হয়, দুপুরবেলা একটু ভাতটা তো দুপুরবেলা তো লাগেই। আর আমার না ডিপেন্ড করে তার সাথে কি আছে। আচ্ছা, তার সাথে যদি একটু ভালো ভাতের মতো কিছু থাকে না, তখন মনে হয় যে একটু ভাত খাই। চিকেন খেতে ভালোবাসো না বেশি, মাটন না মাছ? চিকেন, মাটন, মাছ সব খাই আমি। চুজ করতে পারছি না। তার মানে তুমি বেশ ভালোই ফুডি, তার মানে রান্না টান্না মোটামুটি একটা তো তোমার ধারণা আছেই। তো তুমি আজকে কি রেসিপি শেয়ার করবে? আজকে না আমি সামার স্পেশাল কিছু মকটেল ট্রাই করেছিলাম বাড়িতে, আজকে আমি সেগুলোই করব। মাঝখানে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, তো তখন ইনপ্রম্পটু না আমি কিছু রেসিপি বানিয়েছিলাম,
ফরচুনেটলি ক্লিক করে গেছে। কি কি বানাবে যদি একটু বলো। আমি আজকে বানাবো জামের মহিতো, আচ্ছা আর তার সাথে একটা আম কুলার। আচ্ছা, মানে আম তো এখন সিজনিং সিজন, একদম। যাবো তাই। হ্যাঁ, তাহলে মোটামুটি তাহলে আমরা রান্নার দিকে এবার যাই, একদম। শিখি যে কি করে কি বানাবে জানো একবার বলো। একটা হচ্ছে জামুন মহিতো, হ্যাঁ জাম দিয়ে, হ্যাঁ, আর একটা হচ্ছে ম্যাঙ্গো কুলার। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এবার শুরু করি রান্নার দিকটা, আমরা এবার আচ্ছা। একটু শুরু করি। হ্যাঁ আচ্ছা, আমরা কাঁচা লঙ্কা রান্নাঘরে এসে গেছি। প্রথম রেসিপিটা কি শেয়ার করছো বলো। প্রথম রেসিপিটা হচ্ছে জামুন মহিতো। আচ্ছা তার জন্য আমাদের লাগছে জাম, হুম, মিন্ট লিভস, জিঞ্জার এল, আর হানি, আর একটু সল্ট, একটু পেপার আছে সল্টের মধ্যে। আচ্ছা দেখছি, তার কিছু না। দ্যাটস ইট। আচ্ছা, তার প্রথম স্টেপটা কি হবে। প্রথমে আমরা একটা ফর্ক দিয়ে জামুনগুলোকে একটু স্ম্যাশ স্ম্যাশ করব। আচ্ছা, আমরা একটা স্ট্রেনার নিয়েছি তাই তো, হুম। স্ট্রেনারের উপর জামগুলো দেবো। হ্যাঁ। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি তাহলে। হ্যাঁ। একবারে সবগুলো দিয়ে দেবো। দিয়ে দাও। আস্তে আস্তে ফর্ক দিয়ে হুম, বা হাতের সাহায্যে এগুলোকে একটু করে স্ম্যাশ স্ম্যাশ করে করে নিতে নেবো। আমরা বেসিক্যালি ডিসিড করে নেবো, আর হ্যাঁ। এটাকে একটু পাল্প জাতীয় একটু বানিয়ে নেবো তাই তো। রাইট। এবার এটা যখন একটু হয়ে আসবে, হ্যাঁ তখন আমরা এর মধ্যে একটু মিন্ট লিভস গুলোকে ধুয়ে রাখা আছে, এগুলোকে একটু ছোট ছোট করে আচ্ছা ক্রাশ ক্রাশ করে দিয়ে দেব। দিয়ে এটাকে দিয়ে আবার ফর্ক দিয়ে এটাকে নয়, আমরা ফর্ক দিয়েও করতে পারেন বা না হলে হাত দিয়েও করতে পারেন। বাঙালি সুন্দর হাত লাগিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে নিজেদের জন্য বানালে তো কোনো ব্যাপারই ব্যাপারই না, না। বাট অনেক সময় হয় না গেস্টরা হ্যাঁ নিশ্চয়ই। দেখলে একটু, হ্যাঁ তো বাড়িতে তো আমরা সবসময় হাতেই ইউজ করি। হ্যাঁ দরকার পড়লে দুটো আইস কিউব দিও না, এটাকে চটকাতে পারো, তাতে কি হবে এই জুসটাও একটু একটু করে এর সাথে মিশে জল হয়ে হয়ে নিচে পড়ে যাবে। কারণ স্ট্রেনারের নিচ থেকে কতটা যাচ্ছে আমি জানি না। আইসটা দিলে একটু, এই যে পাল্পটা আছে, এবার এটার মধ্যেই না আমরা সমস্ত কিছু মিশিয়ে নেব, কারণ সবকিছু তো ফর্ক দিয়ে পসিবল না। তো আমরা একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে কি কি দিই। দেবো বলো। এই মিক্সচারটা দেবো আমরা first? একটু এই নুনের মিক্সচারটা দেবো, অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ দেখে নাও কতটা। ব্যাস ব্যাস, দেখো মধুটা কতটা তুমি একটু বলে দিও। 2 স্পুন ব্যাস। কারো কাছে যদি মধু না থাকে সেক্ষেত্রে পাউডার সুগার বা সুগার সিরাপ, সিরাপ। হ্যাঁ হ্যাঁ, অনেকের কাছেই তো বাড়িতে সবকিছু অ্যাভেলেবেল সবসময় থাকে না ধরো। এটাকে মিক্স করে আমরা এটার মধ্যে জিঞ্জার এলটাকে ঢেলে দেবো। আচ্ছা, পুরোটা। পুরোটাই দিয়ে দেবো তো। হ্যাঁ পুরোটা। পুরোটা এর মধ্যে ইনফিউজড হয়ে না দেখবে খুব সুন্দর একটা পিঙ্ক কালার বেরোবে। আচ্ছা এবার এটাকে আমরা স্ট্রেন করে আইস দিয়ে সার্ভ করে দেবো। আচ্ছা, এটা কি রাখতে হবে না এখনই স্ট্রেন করে না, দেবো? তুমি এখনই সার্ভ করে দিতে পারো। আগে আইসগুলো দিয়ে দেবো তো। দিয়ে এবার এটাকে আস্তে করে আমরা স্ট্রেন আস্তে করে করে নেবো। স্ট্রেন করে নেবো। আচ্ছা, দেখছো কি বাহ। সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার। একটা পিঙ্ক শ্যাম্পেন হ্যাঁ হ্যাঁ টাইপের। হ্যাঁ, রোজ ওয়াইনের মতো লাগছে দেখতে। জামটা তো একদম পাল্পটা পুরোটা বেরোয় না, ওর খোসাটার জন্য একটু তোমাকে এটার পেছনে এই এফর্ট, কিন্তু কালারটা ভারী সুন্দর হয়েছে। কি মিষ্টি এসে না, কেউ বলতে পারবে যে এটা একটা জাম থেকে কালারটা বেরিয়েছে। এবার আমরা একটু পুদিনা পাতা দিয়ে এটাকে গার্নিশ করে দেবো। ওকে, এটা ঢালার পর এবার একটা ছোট্ট পুদিনা পাতার আগা দিয়ে এটা আমরা গার্নিশ করে বাহ, দিলাম। কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে আমরা ক্যাফেতে এসেছি। ক্যাফেতে এই সুন্দর সুন্দর ড্রিঙ্ক গুলো আমরা খাই। খুব সুন্দর হয়েছে প্রথম রেসিপিটা। আমরা আরেকটা রেসিপিও তো করবো। হ্যাঁ, আমরা সেটা একটা কি করবো? ম্যাঙ্গো কুলার ম্যাঙ্গো কুলার বানাবো। তাহলে ম্যাঙ্গো কুলারটা বানিয়ে নিই, তারপর একসাথে দুটো আমরা একটু টেস্ট করে দেখবো একদম। কেমন লাগছে। আচ্ছা, সেকেন্ড রেসিপিটা তাহলে আমরা শুরু করছি, যেটা আমরা ম্যাঙ্গো কুলার বানাচ্ছি তাই তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওটার ফার্স্ট স্টেপ কি? মোটামুটি আগে ইনগ্রেডিয়েন্ট গুলো একবার দেখিয়ে দাও। এখানে আম ছোট ছোট করে কেটে রাখা আছে, গোন্দ কাটিরা আছে, চিয়া সিডস ভেজানো আছে,
হানি আছে, একটু পেপার দিয়ে সল্ট আছে, আর পুদিনা পাতা ছোট ছোট আচ্ছা, করে কুচি এই কুচি করে আছে। খুনকাতিরার ব্যাপার যেটা বোঝি, এটা ধরো যদি কেউ অ্যাভেলেবেল না পায় সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে স্কিপ করে ক্রাশড আইস, মানে যেরকম আমরা আচ্ছা। গোলা খাই না, আচ্ছা ওই রকম ক্রাশড আইস রাখতে পারে। আচ্ছা 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 বা কেউ এটাকে রিপ্লেস করে সাবু ভেজানো করতে পারে। আচ্ছা, ওকে ওকে ওকে। মানে ইটস লাইক কি বলবো, বেভারেজও না স্ন্যাক্সও না, আচ্ছা, পুরো দুটোরই মিক্স হবে। ওকে ওকে। তাহলে এটা ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট ডে প্রথমে আমরা আম কয়েকটা নিয়ে এখানে আচ্ছা একটু ভালো করে এটাকে স্ম্যাশ করে নেব। আচ্ছা তো এখানে যতটা আছে কিছুটা পরিমাণ নিয়ে হুম। এটাকে একটু ভালো করে স্ম্যাশ করে নেবো, তাই তো? স্ম্যাশ করে নেব। আচ্ছা এই স্ম্যাশ করার সময়টাই আমরা একটু পুদিনা পাতাটা দিয়ে দেব। ওকে। তাহলে পুরোটা দিয়ে দেবো? না না না, আচ্ছা, আর এটা- দেবো কি? না, এইটা আস্তে আস্তে না এটার মধ্যে এই ফ্লেভারটা খুব ভালো, হুম, দুটোর হুম। ফ্লেভার একসাথে খুব ভালো লাগবে। এবার আমরা একটু একটু করে 2 চামচ গোঁদ কাটিরা আচ্ছা, দিয়ে দেবো? দিয়ে দাও। এটা একটু ফিলিং এর কাজ করবে, আচ্ছা তোমার একটুখানি পেট ভরেও হুম, যাবে হুম। এটা খেয়ে। আচ্ছা, এবার চিয়া সিডস 1 চামচ, 1 চামচ তো? 1 চামচ চিয়া সিডস। ওকে, আচ্ছা চিয়া সিডস দিলাম। এবার এবার 1 চামচ হানি। 1 চামচ তো, হুম। নাকি আর দেবো? না, 1 চামচ। আমটা মিষ্টি থাকলে আমটা না মিষ্টি থাকলে অল্পই হ্যাঁ, দিও। হ্যাঁ। যদি মনে করো যে তোমার আমটা একটু হুম, টক, হুম, হুম, তখন তুমি এই পরিমাণটা বাড়াতে পারো। সামান্য একটুখানি নুন জাস্ট টেস্টের জন্য, পেপার দেওয়া আছে ওর মধ্যে। আর দিলাম না তাহলে। এবার এর মধ্যে একটু আইস দিয়ে এটাকে মিক্স করতে হবে, মিক্স তাই তো? করতে হবে। একটা আইস কিউব দেবো তো? হুম। কুলার যখন একটু আইস কিউব তো লাগবেই। এবার এটাকে মিক্স করে নিতে হবে আমাদের। আচ্ছা। এবার এটাকে হালকা করে একটু মিক্স হালকা করে হাতে নেবো, তাই একটু তো? মিক্স করে নিতে হবে। এটা কিন্তু ব্রেকফাস্টের জন্যও ভালো, মানে কেউ হ্যাঁ। যদি মনে করে যে একটু ব্রেকফাস্টে হুম, একটু হুম, অন্য কিছু খেতে ইচ্ছে করে, কারণ আজকাল অনেকেই চিয়া সিড যেগুলো ব্রেকফাস্টে তো খাই, ভিজিয়ে রাখছে খাচ্ছে, আর আমের সিজনটা থাকতে থাকতে হ্যাঁ। একবার এটা করে খাওয়াই যেতে পারে। দেখো, আর মিক্স করবো না। আচ্ছা, আমাদের দুটো মকটেল রেডি হয়ে গেল, খুব Ready. কম টাইমেই হয়ে গেছে। আর আমার তো দুটোকে দেখেই দারুণ লাগছে, যেমন এটা সুন্দর লাগছে তেমন এটা সুন্দর লাগছে। টেস্ট তো আমি করে দেখবোই আর তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি বলো যে তোমার আজকে এখানে এসে কেমন লাগলো। অনেকদিন পর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আমি ভাবছিলামই যে গিয়ে কি করব, কিভাবে করব, কি বলবো, বাট খুব সুন্দর করে হয়ে গেছে। হ্যাঁ, আর কাঁচা লঙ্কা দেখো তুমি, হ্যাঁ মানে কাঁচা লঙ্কা থেকে কখনো কোনো রেসিপি ট্রাই করেছো? হ্যাঁ, একটা তোমাদের না কিছু ইউনিক ইউনিক বাঙালি রেসিপি থাকে, যেমন ওই পোস্ত দিয়ে আলুর খোসার একটা, হ্যাঁ, ওটা আমার খুব ভালো হ্যাঁ, লেগেছে হ্যাঁ। এটা। আর তুমি কাঁচা লঙ্কার দর্শকদের জন্য কিছু বলতে চাও? হ্যাঁ, সবসময় রান্না করতে থাকো, শিখতে থাকো, শেখাতে থাকো। আর তোমার ডিটেলসটা আমরা ডেফিনেটলি শেয়ার করে দেবো। কারো যদি কখনো মনে হয় যে বাড়ি সংক্রান্ত কোথাও আটকাচ্ছে, ডেফিনেটলি একবার সুস্মিতার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। সুস্মিতা, তুমি আজকে এখানে এসেছো, আড্ডা মেরেছি আমরা, আর খুব সুন্দর দুটো রেসিপি, খুব গুড লুকিং দুটো রেসিপি আমরা শিখেছি, যেটা আমি টেস্টও করবো একটু পরে। কিন্তু তার আগে তোমার জন্য কিছু ছোট ছোট গিফট আছে, একটু চলো গিফটগুলো তোমাকে দিয়ে দিই। প্রথমে তোমার জন্য সানাস বেকারির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, থ্যাংক ইউ। তোমার বাড়ির কাছেই কিন্তু থাকে। আচ্ছা, রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, জামা কাপড় কিনো, পুজো টুজো আসছে। তুমি যদি গাছ ভালোবেসে থাকো তাহলে ক্যালকাটা হর্টিকালচার আর ফার্মের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, গাছ কিনো। থ্যাংক ইউ। আচ্ছা, কেটল বেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, ক্যাফে তো আমরা যাই, একটা ক্লায়েন্ট মিট করে দিও কেটল বেরিতে। আর যদি একটু ঘুরতে একদিনের জন্য কোথাও যেতে ইচ্ছে করে, তাহলে মন্দারিকা ইকো রিসোর্টের তরফ থেকে তোমার জন্য একটা গিফট ভাউচার আছে। সুন্দর গিফটগুলো করে জানিও কেমন লাগলো। একদম, থ্যাংক ইউ সো খুব মাচ। ভালো লাগলো আজকের এপিসোডটা, খুব সুন্দর মজা হাসি করে আমরা কাটালাম, আর খুব সুন্দর দুটো রেসিপিও বানিয়েছে। একটু ট্রাই করি। প্রথমেই এটা যেন কি ছিল আমাদের, জামুন মইতো। জামুন মইতোটা একটু ট্রাই করে দেখি। প্রথমে বলবো এটা দেখতে খুব সুন্দর,
খেতেও দারুণ, খুব রিফ্রেশিং, ভীষণ সুন্দর। আর এটাকেও একটু ট্রাই করব, এটা বোধহয় আমাদের একটা স্পুন দিয়ে খেলে ভালো একদম। হয়। বাড়িতে কোনো গেস্ট যদি হঠাৎ করে চলে আসে, চটজলদি এই হ্যাঁ, রেসিপিগুলো কিন্তু এটাও খুব একটু কাজে ট্রাই লাগে। করি। খুব ভালো। এটা না ম্যাঙ্গো আইসক্রিম টাইপের লাগছে, মানে একটু হেলদি ভার্সন অফ Healthy। ম্যাঙ্গো আইসক্রিম। খুব ভালো হয়েছে, দুটোই খুব ভালো হয়েছে, দুটো দু রকম কিন্তু হ্যাঁ। ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ টু অল আওয়ার গিফট পার্টনার্স, কেটলবেরি, মন্দারিকা ইকো রিসোর্ট অ্যান্ড নার্সারি, রমনিস, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্ম। কাঁচা লঙ্কার আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আমরা অনেক কিছু জানতে পেরেছি, সুস্মিতার সাথে খুব সুন্দর আড্ডা মেরেছি, আর দারুণ সুন্দর দুটো রেসিপিও কিন্তু শিখেছি। যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কা টকবকের অন্য একটা এপিসোডের সাথে, অন্য একজন অতিথির সাথে, তার থেকেও শিখবো নতুন নতুন রেসিপিস। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।